অর্থ বছরের প্রথম ৬ মাস লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি ৫৮,০০০ কোটি টাকা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ১৬ বছর পর বিডিআরের ১৬৮ সদস্য কারামুক্ত। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলা বাজার থেকে বিনামূল্যে ১০,০০০ বইসহ গ্রেপ্তার ২। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। অর্থবছরের প্রথম ৬ মাস লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি ৫৮,০০০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে জুলাই থেকে ডিসেম্বর ১০,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রার তুলনায় এই সময় রাজস্ব আদায়ের ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের তথ্য অনুযায়ী গত জুলাই-ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১,৫৬,০০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আয় হয়েছিল ১,৬৫,৬৩০ কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রাজস্ব আয় কমেছে প্রায় ১০,০০০ কোটি টাকা বা ৬%। রাজস্ব কর্মকর্তারা বলেছেন, গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন ও রাজনৈতিক স্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়, যার প্রভাবে পড়েছে রাজস্ব আদায়ের ঘাটতি। গত ৬ মাসে রাজস্ব আদায়ের যে চিত্র, তাতে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে পারবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার মাত্র ৩ ভাগের ১ ভাগ বা ৩২.৩% রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরে ৪,৮০,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআরের। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে শুল্ক কর আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৭,৭২৪ কোটি টাকা। গত জুলাই-ডিসেম্বরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২,১৪,০০০ কোটি টাকা, আর আদায় হয়েছে ১,৫৬,২৭৬ কোটি টাকা। এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-ডিসেম্বর মাসে আমদানি, ভ্যাট ও আয়কর এই ৩ খাতের মধ্যে কোনোটিতেই ৬ মাসের লক্ষ্য পূরণ হয়নি। এ সময় সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এই খাতে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ৫৬,০৬৭ কোটি টাকা, তার বিপরীতে আদায় হয়েছে ৫২,১৬২ কোটি টাকা। অন্যদিকে অর্থবছরের প্রথম ৬ মাসে আমদানি খাতে ৬১,৯৫২ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ৪৯,০৮০ কোটি টাকা আদায় হয়েছে। গত জুলাই-ডিসেম্বরে ভ্যাট বাবদ আদায় হয়েছে ৫৫,১৭৭ কোটি টাকা। এই সময় এই খাতে ভ্যাটের লক্ষ্যমাত্রা ছিল ৬৬,৩১৭ কোটি টাকা। এনবিআরের সাবেক চেয়ারম্যান ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত রাজস্ব খাত সংস্কারের পরামর্শক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ প্রথম আলোকে বলেন, চলতি অর্থবছরের শুরুর ২ মাসে দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল, তাতে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়। এ কারণে আমদানি শুল্ক ও ভ্যাট আদায় বিঘ্নিত হয়েছে, আয়করও কম আদায় হয়েছে। এসব কারণে রাজস্ব আদায়ের ঘাটতির পরিমাণ ক্রমেই বেড়েই চলছে। ১৬ বছর পর বিডিআরের ১৬৮ সদস্য কারামুক্ত। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। আজ বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১, কাশিমপুরে ১ থেকে ২৬, কাশিমপুর ২ থেকে ৮৯, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। এই বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ১৬৮ জনের তালিকা তারা হাতে পেয়েছেন। এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে তারা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় শান্তিরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন। ২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। আরও ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। হাইকোর্টের রায়ের আয়ে ১৫ জন সহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টের ৮৩ জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষা।
খায়। 2010 সালে বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কার্য শুরু হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে। গত 19 ডিসেম্বর অভিযোগে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পূর্ণ তদন্তের জন্য গত 24 ডিসেম্বর আলম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে 90 দিনের সময় বেঁধে দেয় এই সরকার। বাংলা বাজার থেকে বিনামূল্যে 10,000 বইসহ গ্রেপ্তার 2। ঢাকার বাংলা বাজার থেকে প্রায় 10,000 বইসহ 2 জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল বুধবার বিকেলে ইস্পাহানির গলি বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা প্রাথমিক ও মাধ্যমিকের এসব বইয়ের বাজার মূল্য প্রায় 8 লাখ টাকা। ডিবি বলেছে, গ্রেপ্তার 55 বয়সী সিরাজুল ইসলাম উজ্জ্বল ও 56 বছর বয়সী দেলোয়ার হোসেনের বাইরেও এমন আরও বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারে ডিবির তৎপরতা অব্যাহত রয়েছে। বই সংকটের মধ্যেই জানুয়ারির শেষ ভাগে এসে খোলা বাজার থেকে এই বিপুল পরিমাণ বই জব্দের তথ্য দিয়েছে ডিবি। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, একটি চক্র বাংলা বাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণে সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 ট্রাক বই জব্দ করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণীর প্রায় 10,000 বই রয়েছে। জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিটিবিকে হস্তান্তরের কথাও জানান ডিবির এই কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে নাসিরুল ইসলাম বইগুলো পরিবহনের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়, একটা চক্র বইগুলো নিয়ে যায়। এরপর অতিরিক্ত বইগুলো এনে খোলা বাজারে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অতিরিক্ত বই ছাপানোর সুযোগ রয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 116টি প্রেসে বই ছাপানো হয়। ঢাকার বাংলা বাজার এবং ঢাকার বাইরেও একটি প্রেসে ছাপানো হয়। যারা সরকারি কার্যাদেশে পেয়ে থাকে অতিরিক্ত বই ছাপানোর সুযোগ আছে কিনা বিষয়টি তদন্তাধীন। যদি অনুসন্ধানে পাই অতিরিক্ত বই ছাপানো হয়েছে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এনসিটিবি অথবা মাওসি কেউ জড়িত রয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল বলেন, এনসিটিবির 2টি গোডাউন রয়েছে, একটা তেজগাঁও আর একটা টঙ্গীতে। সেখানেও বইগুলো সংরক্ষণ করা হয়। এর বাইরে কোথাও সংরক্ষণের সুযোগ নেই। ভিতরের কারো সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।